বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম, এবং আমার ডানে রয়েছেন সাংবাদিক, লেখক এবং অর্থনীতির বিশ্লেষক হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সাদাত হোসেন সেলিম, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে এবং এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং একই সঙ্গে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এবং এই অধিবেশনের সবচেয়ে বড় ইস্যু বা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যে 133টি অর্ডিন্যান্স করেছে সেই অর্ডিন্যান্সগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা নির্ধারণ করা। এর বাইরে হয়তো আরও অনেক কিছু আসবে। সো আপনার অনুভূতি এবং কেমন হতে যাচ্ছে এই অধিবেশন বলে মনে হচ্ছে? কালকেই আপনারা সংসদীয় দলের সভা ছিল আপনাদের, সেখানে যেসব ডিরেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা কিছু কিছু দেখলাম যে অতিকথন বর্জন বা কথাবার্তা বলবার ব্যাপারে মন্ত্রীদের বিশেষ করে একটু প্রধানমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন। এক ধরনের সাধারণ জীবনযাপনের পরামর্শ তিনি আপনাদের সবাইকে দিয়েছেন। সব মিলে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকেই বহুল প্রতীক্ষিত আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবেন। সেই অধিবেশনের জন্য সমস্ত জাতি তাকিয়ে আছেন, আমরাও তাকিয়ে আছি সেই অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। প্রথাগতভাবে সেই অধিবেশনের আগে দিয়ে পার্লামেন্টের পার্টি মিটিং হয়েছে, সেখানে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান বেশ কিছু বক্তব্য দিয়েছেন, একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি আপনার চলন বলনে, কথাবার্তায়, আচার আচরণে প্রত্যেককেই শালীনতা বজায় রাখা এবং আপনার কথাবার্তার মধ্যে একটা সীমিত কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা, এইসব ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন। তবে আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছেন, তিনি এটা উদাহরণ দিয়ে বলেছেন যে গতকাল একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি ইফতারির সময় বাড়িতে যাচ্ছেন, তো ওনার সামনে তিনটা গাড়ি সরিয়ে দিলে উনি ইউটার্ন নিতে পারবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী মহোদয়ের গানম্যান নিচে নেমে ট্রাফিককে যখন বললেন যে এই তিনটা গাড়ি সরে গেলে মন্ত্রী মহোদয় যেতে পারবেন, ট্রাফিক উত্তর দিয়েছেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জামে যে আটকে থাকে সেখানে তো এই ধরনের কাজ করা যাবে না। তো তিনি সেটা বলেছেন আর কি, এবং আমরা বুঝতে পেরেছি যে আসলে ওনার তীক্ষ্ণ নজর আছে প্রত্যেকের উপর আর কি। এবং সেই ব্যাপারে উনি বলেছেন যে আমি নিজে ট্রাফিক আইন মেনে চলি, আপনারাও ট্রাফিক আইন মেনে চলবেন। আমাদের মধ্যে দু একজন সিনিয়র নেতা অবান্তর কথাবার্তা বলছেন, যেখানে আমরা বিএনপির 31 দফা দাবির মধ্যে আছে যে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী, অথবা আমরা যেটা ঐক্যমত্য কমিশনে আমরা সর্বসম্মতম সিদ্ধান্ত নিয়েছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 10 বছর, টোটাল 10 বছরের প্রধানমন্ত্রী মানে বেশি থাকবেন না। সেক্ষেত্রে কেউ নাকি 32-42 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। এই কথাগুলো যে মানুষ পছন্দ করে না, সতর্ক করা হয়েছে, হ্যাঁ, মানে এই জিনিসগুলো যে মানুষ পছন্দ করে না এবং অতিকথন যে আপনার সবসময় একটা বিপজ্জনক, এই কথাটাও তিনি বুঝিয়ে বলেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে তিনি সংসদের অফিস, তারপর প্রধানমন্ত্রীর অফিস, সচিবের অফিস, প্রত্যেকটা অফিসে তিনি অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে দেন। এসির ব্যবহারে মানে উনি যথেষ্ট সংকোচ করার জন্য, মিতব্যয়ী হওয়ার জন্য উনি বলেছেন। এই জিনিসগুলো আমাদের ভালো লেগেছে। পাশাপাশি উনি ওনার অবস্থান থেকে এই যে ভবিষ্যতে একটা ডেঙ্গুর মহামারী আকারে ধারণ করতে পারে বা ডেঙ্গুর ব্যাপারে সচেতন হওয়ার জন্য তিনি বলেছেন। উনি সব দিক দিয়ে উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন। সংসদের মধ্যে প্রায় 209 জনের মধ্যে 146 জনে হলো নতুন সংসদ সদস্য, প্রথমবারের মতো, ইনক্লুডিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা তিনিও। তখন তিনি বলেছেন আর কি, যারা পুরনো আছেন তাদেরকে আপনারা অনুসরণ করবেন, কীভাবে বক্তব্য দিতে হয়, কীভাবে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে হয়, কীভাবে জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়কে সামনে আনতে হয়, এই কথাগুলো উনি আমাদেরকে বলেছেন এবং আমরা আসলে মনোযোগ দিয়ে শুনেছি। উনিও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আগামী দিনে সংসদটা প্রাণবন্ত এবং সংসদ সকল কর্মকাণ্ডের উৎস হিসেবে কাজ করবেন, উনি সেই আশাবাদও ব্যক্ত করেছেন। তা আমরা খুবই উজ্জীবিত। আগামীকালকে যে সংসদ, সে সংসদে আমাদের একজন সিনিয়র সদস্য যিনি সভাপতিত্ব করবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না, সেখানে তারপর শোক প্রস্তাব আসবে, তারপরে বিরতি হবে, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তিনি ভাষণ দেবেন। ভাষণ দেওয়ার পরে এই যে ওনার ভাষণের পরে যে 133টা যে বিল,
এই বিলগুলোর ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মধ্যে যে বিলগুলো সবাই গ্রহণ করবে সেগুলো নিয়ে গ্রহণ হবে, যেগুলো নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হবে সেগুলো নিয়ে বিতর্ক হয়ে সংসদে সিদ্ধান্ত নেবে। এই জাতীয় মানে কিছু গ্রহণ হবে, কিছু বাতিল হবে, কিছু সংশোধন হবে। জি, সংশোধন হবে। মিস্টার হাসান মামুন, জি, আপনি শুনছিলেন, আমি সেটাই বুঝতে চাইছি যে আপনার কাছ থেকে আজকে বহুদিন পরে বাংলাদেশের প্র্যাকটিক্যালি একটা নির্বাচিত সংসদ অধিবেশন তার প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী সহ প্রায় 146 জন, মিস্টার সেলিম উল্লেখ করলেন, নতুন সংসদ সদস্য। একটা শক্তিশালী বিরোধী দল এখানে আছে এবং সংসদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া 133টি অর্ডিন্যান্সের চ্যালেঞ্জ, জুলাই চার্টার, সেটার কিভাবে নিষ্পত্তি হবে সেটা একটা ইস্যু আছে। আমরা ইতিমধ্যেই কিছু ইস্যুস লক্ষ্য করছি যে সরকারি দল ইতিমধ্যেই তাদের অঙ্গীকার অনুযায়ী তারা ডেপুটি স্পিকার পদটা বিরোধী দলকে দিতে চেয়েছে, বিরোধী দল সেটাকে গ্রহণ করবেন না বলেছেন। এবং কালকেই দেখলাম জামাত আমির বলছেন যে তারা পুরো প্যাকেজ হিসেবে সমাধানটা চান, কোনো আংশিক সমাধান চান না। তো সব মিলিয়ে এই অধিবেশন আপনার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের একটা ধাপ এটা। আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে, কতটা হবে, মিস্টার সেলিম আমাদের কোথায় নিয়ে যাবেন, বাট আপনি কি দেখছেন বা আপনার অবজারভেশন কি? এবং কালকে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার যে বক্তব্য, সেখানে আপনি কিছুটা তো শুনলেন, ওনার কাছ থেকে হয়তো পত্রপত্রিকা দেখেছেন। ধন্যবাদ জিল্লু ভাই। অনেকদিন পরে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। 2008-এর পর তো কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এরপর সংসদগুলো মেয়াদ পূর্ণ করেছে 24-এর নির্বাচনের মাধ্যমে আসা সংসদ বাদ দিলে, কিন্তু সেই মেয়াদ পূর্ণ করাটা কোনো মানে বলা যায় যে গণতন্ত্রের জন্য সুখকর অভিজ্ঞতা ছিল না। তো আমি এই সংসদ বসা এবং নতুন যে যাত্রা শুরু, এটাকে তুলনা করতে চাই 1991 সালে যে সংসদ আমরা পেয়েছিলাম সামরিক শাসনের পর গণতন্ত্র উত্তরণের ভেতর দিয়ে, সেটার সঙ্গে তুলনা করা যেতে পারে। তখনও অনেক স্বপ্ন ছিল এবং তখনও কিন্তু এক ধরনের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে অঙ্গীকার ছিল, 3 জোটের রূপরেখা, যেটা বাস্তবায়নের আইনগত হয়তো মানে বাধ্যবাধকতা ছিল না, কিন্তু রাজনৈতিক এক ধরনের অঙ্গীকার ছিল। তো সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি এবং মনে করা হয় যে ওইগুলো বাস্তবায়িত হলে পরে যে সংকট দেখা দিয়েছে বিভিন্ন পর্যায়ে, সেগুলো হয়তো দেখা দিত না। তো আজকে যে সংসদ বসতে যাচ্ছে সেটা অবশ্যই গণতন্ত্রের জন্য একটা ইতিবাচক ঘটনা। এবং সেলিম ভাই তো বললেন যে অধিকাংশ বিএনপির সংসদ সদস্য হচ্ছে নতুন, প্রধানমন্ত্রী নিজে, এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু মন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে নতুন। তার মন্ত্রিসভায়ও অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেখা যাচ্ছে এবং অনেককে গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন একটা শুভ সূচনা হচ্ছে, কিন্তু একটু অস্বস্তিও আছে। অস্বস্তিটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যেসব আদেশ এবং অধ্যাদেশ দিয়ে গিয়েছিল সেগুলো সব এখানে বৈধতা পাবে কিনা এই প্রশ্ন আছে। মনে হচ্ছে সব পাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ, এখানে একটা প্রশ্ন হচ্ছে, মনে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সব পাবে না, সব পাওয়া উচিত কিনা সেটাও একটু আপনার কাছে। হ্যাঁ, সেটা তো আসলে এটা তো পার্লামেন্টই নির্ধারণ করবে আলোচনার মাধ্যমে, এবং এখানে সরকারি দলের ভূমিকাটাই মুখ্য হবে। সরকারি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, তারা কিন্তু অনেক কিছুই মানে ডান এবং আনডান করতে পারে। কালকে আমি ইয়েতে দেখছিলাম অনলাইনে যে জামায়াতের নেতা শফিকুর রহমান সাহেব বলছিলেন যে 2/3 পেয়ে এসছে, তারা তো অনেক কিছু করতে পারে, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হলে ভালো গণতন্ত্র এবং দেশের জন্য। তো আমরাও সেটা চাইব, বলবো। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা অস্বস্তি তৈরি হয়েছে এর মধ্যে। অস্বস্তিটা আগে থেকেই ছিল। আমার মনে হয় যে বিএনপি এক ধরনের মানে অস্বস্তি নিয়েই জুলাই সনদের মাধ্যমে যে গণভোট সেটাতে যোগ দিয়েছিল। তারা হয়তো চেয়েছিল যে নির্বাচনটা হয়ে যাক, এবং অনেকে কিন্তু বলছেনও বিএনপির যে আমরা নির্বাচনটা আদায় করতে চাচ্ছিলাম, কারণ সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল।
তো জাতীয় নির্বাচন চেয়েছে, জাতি কিন্তু জুলাই সনদ নিয়ে খুব একটা উচ্ছ্বসিত ছিল না, এবং এই ব্যাপারে একটা স্প্লিট অবস্থান ছিল জনগোষ্ঠীর মধ্যে, ভোটারদের মধ্যে। তো শেষে তারেক রহমান সাহেব একটা জনসভাতেই, নির্বাচনী সভায়, জুলাই সনদের পক্ষে, সম্ভবত মাত্র একটা উনি কিন্তু আর কোথাও বলেননি। তো এতে বোঝা যায় যে এক ধরনের মানে পলিটিক্যাল কম্পালশনে পড়ে উনি অবস্থান নিয়েছিলেন, কিন্তু এটা খুব আন্তরিক অবস্থান ছিল না। সত্যি কথা বলতে গেলে আন্তরিক মানে হচ্ছে যে এটা বিএনপির যে দলীয় রাজনৈতিক অবস্থান, এটা ছিল না। বিএনপি কিন্তু গণভোটে, বিএনপি আন্তরিক, বিএনপি যতটা গণভোটে যতটাতে সম্মতি দিয়েছে ততটাতে আন্তরিক, বাকিগুলো তো যেহেতু চাপিয়ে দেওয়া বিষয়গুলোতে তাদের আন্তরিক। নোট অফ ডিসেন্ট সহ গণভোট এবং আপত্তিও ছিল এই ব্যাপারে। তো সেই আপত্তির ভিত্তিতেই কিন্তু এখন এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি। জামায়াত এবং এনসিপি এই ব্যাপারে আপত্তি জানিয়ে যাচ্ছে, এবং তারা এখনও বলছে যে বিএনপিকে শপথ নেওয়া উচিত। এবং প্রথম দিনেই সম্ভবত এটা নিয়ে একটু মানে অস্বস্তিকর বা অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে। যেমন জামায়াত নেতা বলছেন যে আমরা রাষ্ট্রপতির ভাষণের সময় কি করব এটা দেখবেন, তারা হয়তো সংসদ অধিবেশন বর্জন করবেন। এনসিপি তো বলেছেই যে তারা এই স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতি ইত্যাদি। তো আমার মনে হয় যে এগুলোকে মানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে দেখলেই ভালো হয়, কারণ রাষ্ট্রপতি তারা তো সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, তো সংবিধান অনুযায়ী, এবং রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন সেখানে কিন্তু সরকারি দলের যে তারা পলিটিক্যাল অবস্থান সেটাই কিন্তু উনি মূলত সরকারি দলের লিখে দেওয়া বক্তব্য, এবং ইতোমধ্যে উনি কিন্তু দু এক জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ সহ বক্তব্য রেখেছেন। কিন্তু জামাতের যে চাওয়া আপনি যদি দেখেন, যেমন ধরেন জামাতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টাকে তারা পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে চেয়েছেন, এবং সেটা নিয়ে জামাত অবশ্য সকালে এক কথা বলেছে, বিকেলে এক কথা বলেছে। কালকে দেখলাম আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতি দিয়েছে যে জামায়াতের পক্ষ থেকে কেউ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেননি, এবং তারা আসলে চিঠিটা দিয়েছেন, ওই চিঠিটা দিয়েছেন। তো এই ধরনের চাওয়া তো, এবং এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে সংসদ চালানো, সরকার চালানো, শুনতে ভালো, কিন্তু তারা তাদের চাওয়ার ব্যাপারে খুবই একটু খানিকটা আমার কাছে মনে হয় যে সীমা ছাড়ানো চাওয়ার মধ্যেই তারা, সীমা ছাড়ানো চাওয়া, এবং তাদের কিন্তু পলিটিক্যাল অবস্থান, এবং তারা একটু ডিকটেট করতে চাইছেন বলে মনে হচ্ছে সবকিছু। তাদের পলিটিক্যাল অবস্থানও কিন্তু সবসময় ক্লিয়ার থাকছে না, এবং তারা রাতারাতি অবস্থান পরিবর্তন করছেন। এরকম যেমন জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে কিন্তু অনিশ্চয়তা ছিল, জুলাইয়ের চেতনা বলি আর যাই বলি, মানে জুলাইয়ের জন্যই তারা এনসিপিকেও সঙ্গে নিয়েছেন, এবং এনসিপিকে হয়তো ব্যবহার করবে। তো এগুলো হয়েছে। এনসিপির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা অস্থিতিশীল সম্পর্ক ছিল, মানে রাতারাতি সম্পর্কের বদল হয়েছে। যেমন জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা ছিল, এনসিপি যায়নি কিন্তু জামায়াত চলে গেছে, এবং আবার একেবারে শেষে এসে স্বাক্ষর শপথের আগের দিন নির্বাচন হয়ে যাওয়ার অনেক পরে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে এনসিপি সবচেয়ে বেশি সোচ্চার জুলাই সনদের ব্যাপারে, কিন্তু তারা স্বাক্ষর করেনি। তো এইসব জিনিস দেখা যাচ্ছে। তো এগুলো নিয়েই কিন্তু আমরা নতুন সংসদে প্রবেশ করছি। এই সংসদের অভিজ্ঞতা কেমন হয় এটা অবশ্যই জাতি মানে আগ্রহের সঙ্গে লক্ষ্য করবে। আর এই যে বলা হচ্ছে যে সংসদ হবে কেন্দ্রবিন্দু, এই কথাটা কিন্তু অনেক দিন ধরেই বলা হচ্ছে, কিন্তু সংসদ সব কিছুর কেন্দ্রবিন্দু হয়নি, এবং সংসদের বদলে রাজপথেই কিন্তু দাবি আদায় বা বিরোধ নিষ্পত্তির জায়গা হয়ে গেছে। তো সেটা থেকে আমরা সরে আসতে পারবো কিনা এই প্রশ্ন নিয়েই কিন্তু এই সংসদটা শুরু হচ্ছে। দেখুন, আমার যতটুকু মনে হয় জুলাই সনদকে কেন্দ্র করে জামাত ইসলাম এবং এনসিপি তাদের একটা অবস্থান নেওয়ার চেষ্টা করবে। যদিও জুলাই সনদের মধ্যে যখন জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবগুলো সামনে আনছে, তখন একটা জিনিস বোঝা গেছে যে 32টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল তারা নিশ্চিত যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এটা অকার্যকর করার জন্য এবং তাদের হাত পা বাঁধার জন্য যা যা প্রস্তাব আনা দরকার, তারা ঠিক সেইভাবেই পারপাসলি ইন্টেনশনালি তারা মানে পয়েন্টগুলো সামনে নিয়ে এসছে। এবং ডক্টর ইউনূস সাহেব সেটা আপনার টেলিভিশনে ওপেন করে দিয়েছেন কে কী বক্তব্য রাখবেন। এক ধরনের চাপ এবং একটা ধরনের ব্ল্যাকমেলিংয়ের একটা অবস্থান ছিল, এবং এমন বেশ কিছু মানে দাবি নিয়ে এসছেন অথবা সংস্কার নিয়ে আসছেন, যেটার সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা দ্বৈত শাসন বলেন অথবা একটা মানে সংকট বলেন, সেই জিনিসগুলো আসবে। তো সেই ক্ষেত্রে প্রায় 32টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় 25টি রাজনৈতিক দল একযোগে কথা বলেছেন। এই 32টি রাজনৈতিক দলের মধ্যে এখন সংসদে প্রতিনিধিত্ব আছেন 8টি রাজনৈতিক দলের। অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করেও নির্বাচনে তারা জয়লাভ করতে পারেনি। সুতরাং যারা কথা বলার কথা সংসদে এই জাতীয় মানে জুলাই সনদ নিয়ে,
তাদের অনেকেই সংসদে অনুপস্থিত, যারা ঐক্যমত্য কমিশনে একটা ভূমিকা পালন করেছে। তো সেই ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে যে একটা প্রস্তাবনা আমরা স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের জন্য যাদের থাকা দরকার অনেকে সংসদে আসতে পারেন নাই। সেক্ষেত্রে বিএনপি যতটুকু বা আমরা অনেকগুলো রাজনৈতিক দলগুলো সেই সময় যতটুকু আমরা এগ্রি করেছি, ঠিক ততটাই এখন বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে জামাত ইসলাম চাইবে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। সরকারের বয়স 15 দিনের মাথায় তারা রাজপথে নেমে গেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে অশালীন স্লোগান দিয়েছেন। ইরানের যুদ্ধের ব্যাপারে প্রধানমন্ত্রীর মানেকে জবাবদিহি করার জন্য তারা স্লোগান নিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু মানুষ খুব স্বচ্ছতার সাথে অথবা সুন্দরভাবে গ্রহণ করছেন না। আর জামাত ইসলাম যে রাজনীতিটা করতে চাচ্ছেন, তারা শক্তিশালী বিরোধী দল কিন্তু 96 সালও 96 সালেও বিএনপি 114টি আসন 116টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করেছে, সেই সময় ভূমিকা পালন করেছে। জামাত ইসলামের এখানে যারা নির্বাচিত হয়েছেন অধিকাংশই তাদের জীবনে প্রথম নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে খুব ভালো পার্লামেন্টেরিয়ান আছেন, খুব ভালো আইনজ্ঞ আছেন, এটাও বলা যায় না। কিন্তু আমরা সংসদকে সকল কেন্দ্রবিন্দু, সকল আলোচনার কেন্দ্রবিন্দু, সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আমরা পরিচালিত করতে চাই এবং আমরা সেটা চাই। কিন্তু জামাতে ইসলাম শুরু থেকে একটু খুব অফেন্সিভলি তারা রিয়েক্ট করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় কয়েকদিন যাওয়ার পরে ওনারা যদি সংসদীয় গণতন্ত্রটা রপ্ত করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে সংসদীয় গণতন্ত্র মধ্যে দিয়ে রাজপথের আন্দোলনের হুমকি দেওয়া অথবা সংসদীয় গণতন্ত্রের সুনির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে একটা নিয়মতান্ত্রিকভাবে ওনাদেরকে চলতে হবে, এর বাইরে চলার কোনো উপায় নেই। আমরা এটাই আশা করছি। কিন্তু জামাত ইসলাম হয়তো একটু এখন থেকে একটু মারমুখী চিন্তাভাবনা করছে। জুলাই সনদের অনেক কিছু গ্রহণ করা যায়, অনেক কিছুই গ্রহণ করা যায় এবং 2-4টা বিষয় নিয়ে হয়তো বিএনপি যে আপত্তিটা করেছে। দেখুন, রাষ্ট্রপতির এই মুহূর্তে কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করতে পারে, এছাড়া আর কোনো ক্ষমতা নাই, বা ফাঁসির আসামির দণ্ড মওকুফ করতে পারে। এই ব্যাপারে আবার রাষ্ট্রপতির অ্যাবসলিউট ক্ষমতা আছে ফাঁসির আসামি মুক্ত করার ব্যাপারে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি ফাঁসির আসামি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার আগে এই ব্যাপারে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটিতে 3 সদস্য বিশিষ্ট একজন থাকবেন। ওনার রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন কি পারবেন না সেই সুপারিশটা করবেন। পাশাপাশি প্রায় 10টি নিয়োগের ব্যাপার রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিএনপি 4টার সাথে একমত হয়েছে, আমরাও সেই সময় 4টার সাথে একমত হয়েছি। কিন্তু ঐক্যমত্য কমিশন 6টা বিষয় চাপিয়ে দিয়েছে। 6টা বিষয়ের মধ্যে একটা হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ আর এনার্জি রেগুলেটরি কমিটির চেয়ারম্যান নিয়োগ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটা সরকারি সিদ্ধান্তই হওয়া উচিত, সরকারি যদি পরিচালিত করতে হয়। এনার্জি রেগুলেটরি কমিটি এটা একটা দায়িত্বপূর্ণ কমিটি, সরকারি রাজনৈতিক দলেই কিন্তু এই জিনিসগুলো মনোনীত করবেন এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনোনীত করবেন। এই জাতীয় কিছু ব্যাপার আছে যেগুলো আমরা সংসদে হয়তো আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষরই করে নেই এবং পরবর্তীকালে নির্বাচনের পর স্বাক্ষর করেছেন এবং তারা জুলাই সনদকে খুব বেশি সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। আমরা জুলাই সনদটাকে ইতিমধ্যে আমরা ছাপিয়ে প্রকাশ করেছি এবং আমরা এটা নিয়ে বক্তব্য রেখেছি, আগেও রেখেছি, এখনও রাখছি। এবং সংসদে যখন এই বিষয়গুলো আলোচনা করবে, জনগণই তখন সিদ্ধান্ত নেবে যে আমরা কোন কোন বিষয়টাকে আমরা গ্রহণ করব, কোন কোন বিষয়টাকে আমরা বাদ দেব। যেমন সংসদের সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা সংসদের 70 অনুচ্ছেদ রহিত করেছি। এটা একটা বড় ধরনের সংস্কার, এর চেয়ে আর কোনো সংস্কার হতে পারে না। আগে সরকারি দলের একজন সদস্য সরকারি দলের বিপক্ষে কোনো অবস্থায় বক্তব্য রাখতে পারতেন না, ভোটও দিতে পারতেন না কোনো বিষয়ে। এখন সরকারি দলের একজন সদস্য কিন্তু উন্মুক্ত, তিনি কিন্তু মুক্ত, তিনি কিন্তু আলোচনা করতে পারবেন, তিনি সরকারের যে কোনো সমালোচনা করতে পারবেন, এমনকি ইচ্ছা করলে সরকারের বিপক্ষ ভোট দিতে পারবেন। সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দুটো ইস্যু বাদ দিয়ে ভোট দিতে পারবেন। একটা হলো যে আপনার বাজেট প্রণয়নের ব্যাপারে, আর একটা হলো যে অনাস্থা বিলের ব্যাপারে এটা এই কথাটা বলেছেন। তো এগুলো তো যুক্তিসঙ্গত কথা, এগুলো আমরা আমাদের যুক্তি দিয়ে আমাদের দিয়ে আমরা সংসদে উপস্থাপন করব এবং সেই ক্ষেত্রে সংসদের পক্ষ থেকে প্রত্যেকে আলাপ আলোচনা, উন্মুক্ত আলোচনা। এখন তো সংসদের অধিবেশনগুলো সরাসরি টেলিকাস্ট হয়, সেখানে আমরা দেখব, জনগণ দেখবে যে আমরা কোন বিষয়ে আমরা কথা বলতে পারি। বিএনপি দেখেন, আমরা যখন ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছি, আমরা বলেছি যে প্রত্যেকে ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে কোনো দলের কোনো বিষয়টাকে, দলকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে না। এবং দেখেন আমার হাতে এখনও কালি আছে, এই কালি শুকনের আগে, এবং অনেকেই দেখলাম যে দেখাচ্ছে যে কালি শুকনের আগে কিন্তু ফ্যামিলি কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে।
এই ফ্যামিলি কার্ড ভুয়া, এই ফ্যামিলি কার্ডের বিপক্ষে কিন্তু রাজনৈতিক দলগুলো বক্তব্য রেখেছে, আমাদের বিপক্ষে। তারা কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা চালু করতে পারেন নাই। এই যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই জাতীয় আপনার কাজগুলো করে, অর্থাৎ ওয়েলফেয়ার পলিটিক্সটা করে তারা কিন্তু বেশ মানে তৃণমূলে একটা জায়গা করে নিয়েছে। বিএনপিও চিন্তাভাবনা করে ওয়েলফেয়ার পলিটিক্স করার জন্য তারা এই ফ্যামিলি কার্ডটা দিয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড পাওয়ার পরে একজনে কিন্তু এক মহিলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছেন। এইটাইতে তো প্রমাণিত হয় যে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে আমরা একেবারেই দলের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকে ফ্যামিলি কার্ড দেব। মানে নির্বাচনের সময় বক্তব্যের মধ্যে বলেছে যে আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে ওনার স্ত্রী ফ্যামিলি কার্ড পাবেন। আমরা যদি ফ্যামিলি কার্ড পাওয়ার পরও যদি আমরা এই সুবিধাটা গ্রহণ না করি, তাহলে এই সুবিধাটা যদি আবার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যায়, তাহলে আজকে 2,500 টাকার জায়গায় 3,500 টাকা তো দেওয়া যাবে। মানে একটা কল্যাণকর রাষ্ট্র করার জন্য যেটা মানে দরকার, আমরা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং এই 16 তারিখ থেকে খাল খনন আমরা গ্রামে গঞ্জে নির্বাচনের সময় ব্যাপকভাবে মানে যখন গিয়েছি তখন দেখেছি প্রত্যেকটা খালে বিভিন্নভাবে দখল হয়ে গেছে। খালের হয়তো পাটটাকে জেলা পরিষদ লিজ দিয়েছে হয়তো 5 ফিট, এবং রাস্তার মধ্যে 5 ফিট নিয়ে একটা দোকান দেওয়ার জন্য, সেখানে পুরো খালটাই দখল হয়ে গেছে। এখন আমাদেরকে খালটা পুনরুদ্ধার করতে হবে, আমাদের সেচের পানি ব্যবস্থা করার জন্য খালটা পুনরুদ্ধার করতে হবে। জিয়াউর রহমানের যে একটা কালজয়ী একটা সিদ্ধান্ত ছিল খাল পুনর্গঠন, নদী পুনর্খনন, সেই কাজগুলো আমরা হাতে নিচ্ছি। আমরা জনবান্ধব যে কাজগুলো হাতে নিয়েছি এই কাজগুলো আমরা করতে পারলে আমরা মনে করি যে একটা সুন্দর সুখী একটা রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। এবং সংসদে সব যদি কেন্দ্রবিন্দু হয় এবং সংসদে আলোচনার মধ্যে আমরা যে সিদ্ধান্ত নিই, তাহলে আসলে দেশটা গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। মিস্টার মামুন, আপনি শুনছিলেন মিস্টার সেলিম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গ তুললেন। আমি জাস্ট আপনার একটা কাছে বুঝতে চাই যে অস্বস্তির কথা আপনি খানিকটা বলছেন। কিছু কিছু অস্বস্তি বা যেগুলো মানুষের মনে প্রশ্ন বা বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে, আগের গভর্নরের অপসারণের প্রক্রিয়া নিয়ে, অন্তত 2জন মন্ত্রীকে ঘিরে তাদের নিয়োগ এবং তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এই বিতর্কগুলো আছে। কিন্তু সবটাই তো আর আসলে আমার আপনার ইচ্ছের উপরে নির্ভর করে হবে না। সরকারি দলের প্রধানমন্ত্রীর নিজস্ব বিবেচনা আছে এবং সেই বিবেচনার সময় সঠিক হতেও পারে, আমরা জানি না। আবার ভালো সিদ্ধান্ত একজন ভালো যাকে আমরা মনে করছি তিনি ভালো পারফর্ম নাও করতে পারেন। তো এটা একটা দিক। আপনি এটাকে কিভাবে দেখেন? আরেকটা হচ্ছে যে অর্থনীতি একজন ছাত্র হিসেবে যে ক্রাইসিসটা, অর্থনৈতিক চ্যালেঞ্জেসের কথা আপনিও আগে আলোচনা করেছেন। এবং এর মধ্যে এসে এখন যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ যুক্ত হয়েছে এবং আমাদের যে জ্বালানি সংকট আগের থেকেই ছিল, বিদ্যুৎ সংকট, সেটা আরও বাড়বে এরকম আশঙ্কা। সরকার এখনও মূল্য বৃদ্ধি করছে না, এক ধরনের রেশনিং করবার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত এটা কতখানি এগিয়ে নিয়ে যাবে সেগুলো নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। এবং এখানে যদি আপনার নিজের দিক থেকে কোনো পরামর্শ থাকে সেটাও আমি একটু শুনতে চাই। জি জিলুর ভাই, কিছু অস্বস্তিকর সিদ্ধান্ত কিন্তু হয়েছে আপনি যেটা বলছিলেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন। 1 নম্বর হচ্ছে যে এটা অপরিহার্য ছিল কিনা, মানে সবখানে পরিবর্তন আনতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। এবং সব পদ রাজনৈতিকভাবে বিবেচনা করা যায় কিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রক্রিয়াটা আমি যতদূর জানি যে বাংলাদেশ ব্যাংক অর্ডারের মাধ্যমে ঘটে, এবং এইখানে কিছু যদিও ক্রাইটেরিয়া সেভাবে বলা নাই, কিন্তু কিছু প্রত্যাশার জায়গা আছে, জনগণের দিক থেকে কিছু প্রত্যাশার জায়গা আছে। আমি সুনির্দিষ্ট করে বলতে চাই যে বেসরকারি খাত এবং যারা ভোক্তা সাধারণ, যারা মূল্যস্ফীতির শিকার হয়, যারা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বা লাভবান হতে পারে, তাদের দিক থেকে দেখার ব্যাপার আছে। এবং সেজন্য এই পদে কিন্তু একটু রাজনৈতিক এবং দলীয় বিবেচনা কম থাকলে ভালো। কারণ এই পদে যিনি আসবেন তাকে অনেক ক্ষেত্রে সরকারি নির্বাহী বিভাগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে হতে পারে। আমরা তো কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দেখি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে মানে ফেডের যে গভর্নর উনি কিন্তু অনেক সময় নির্বাহী বিভাগের সিদ্ধান্ত অপোজ করেন এবং উল্টো পরামর্শ দেন। আমরা এইসব কাহিনী জানি। যেমন পলিসি রেট কী হবে এটা উনি নির্ধারণ করেন, এবং উনি এটা বলতে পারেন সরকারকে যে আপনার কথা মতো আমি চলবো না, বা আপনি টাকা ছাপিয়ে দিতে বললে আমি ছাপিয়ে দেবো না, কারণ টাকা ছাপিয়ে দিলে ইনফ্লেশন হবে, এই মুহূর্তে এটা ঠিক হবে না। তো এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন, শুধু জ্ঞান গরিমার দিক থেকে না, মানে পার্সোনালিটির দিক থেকে, হ্যাঁ, মেরুদণ্ডের দিক থেকে শক্ত একজন গভর্নর থাকা ভালো।
সেই বিবেচনায় আমার মনে হয় যে মানে এনবিআর চেয়ারম্যান পরিবর্তন করা আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা এটাকে একভাবে দেখা ঠিক না। মানে সব ক্ষেত্রে পরিবর্তন আনাটা বোধহয় ঠিক নয়, এবং পরিবর্তনের প্রক্রিয়াটিও শোভন হওয়া উচিত। সেটা তো আরেকটা প্রশ্ন আছে, যে কোনো ক্ষেত্রেই পরিবর্তনের প্রক্রিয়া শোভন হওয়া উচিত। এবং ইভেন আমরা যদি যে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের প্রত্যাহার নিয়ে যেটা দেখলাম বা শুনলাম, সেটাও খুব একটা শোভন নয়। তারপরে হচ্ছে কাউকে যদি কোনো পদক দেওয়া হয় সেটাও শোভনভাবে দেওয়া উচিত, তাই না? এবং পদকগুলো আবার তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে কিনা দেওয়া হচ্ছে সেটাও, সেগুলো নিয়ে মানে এগুলো কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি করেছে সরকারের শুরুতে। যথেষ্ট হোমওয়ার্ক করা না, এটা মনে হয়েছে। সেটা আমরা বাংলা একাডেমি পদক বলি আর স্বাধীনতা পদক বলি। সমন্বয়হীনতা, স্বাধীনতা পদকে তো দেখলাম কাউকে কাউকে একাধিকবার পদক দেওয়া হয়েছে, যেমন জাফরুল্লাহ চৌধুরী। পরে সেখানে আইন পরিবর্তন করবার মানে নীতিমালা পরিবর্তন করা হয়েছে। মনে হয় যে সরকারের মধ্যে একটু সমন্বয়হীনতা শুরুতে থাকতে পারে, তবে এগুলো কাটিয়ে ওঠা ভালো, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে সরকার কিন্তু কিছু জনকল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে, সেটা ইতিবাচক সাধারণভাবে দেখলে, কিন্তু ক্রিটিক্যালি দেখার সুযোগ আছে। যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো করলে যেটা হবে সরকারের রাজস্ব ব্যয় বাড়বে। তো সরকারের রাজস্ব আহরণ সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি মোটেও ভালো না। এবং অন্তর্বর্তী শাসনামলে যেসব নেগেটিভ ব্যাপার ঘটেছে তার মধ্যে একটা হচ্ছে যে কর জিডিপি অনুপাত আরও কমে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি খরচ বাড়ান তাহলে আপনাকে আয়ও করতে হবে। আয় কোন কোন খাত থেকে করবেন এটা মানে নির্ধারণ করতে হবে এবং ওই জায়গাটায় বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আমরা লক্ষ্য করব আরও 1 মাস কিন্তু ওই যে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে, এখন চতুর্থ দফা বা পঞ্চম দফা, তৃতীয় দফায় বাড়ানো হচ্ছে, তৃতীয় মানে তো এখন এবং 40 লাখ লোক রিটার্ন দাখিল করেছে, এর মধ্যে 22 লাখ বোধহয় শূন্য কর। তো এই হচ্ছে আমাদের কর আহরণ পরিস্থিতি। তো এই অবস্থায় প্লাস আমাদের কিন্তু IMF সহ দাতা সংস্থাগুলোর সঙ্গে এক ধরনের অস্বস্তিকর অবস্থা এখনও বিরাজ করছে। তো এই পরিস্থিতিতে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের যেসব লোন পাইপলাইনে আছে সেগুলো যাতে আটকে না যায়, সেগুলো যাতে ডিসবার্স হয় এবং সেগুলো যাতে রিজার্ভে যুক্ত হয়। আপনি যেটা বললেন যে যুদ্ধের ফলে এই জ্বালানির বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, আমাদের অতিরিক্ত দামে LNG সহ ক্রুড অয়েল কিনতে হচ্ছে এবং এইরকম জ্বালানির সঙ্গে বিদ্যুতের সঙ্গে বিএনপির এর সঙ্গে সম্পর্ক খুব ভালো না, এর সঙ্গে জটিল সম্পর্ক। অতীত ইতিহাস যেটা আমরা দেখছি যে সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ কারখানা চালু রাখার চেষ্টা চলছে। তো এখন সামনে বড় মৌসুম, সামনে না বড় মৌসুম চলছে, ভরা মৌসুম, এখানে ইউরিয়া সারের সংকট হতে পারে। ইউরিয়া সারও কিন্তু আমরা ব্যাপকভাবে আমদানি করছি, আগে যতটা আমরা প্রডিউস করতাম এখন তার চেয়ে বেশি ইম্পোর্ট করছি। এবং ইউরিয়া সারও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে বেশিরভাগ। আমরা এই যে জ্বালানি তেলের ক্রাইসিসে আমরা সারের কথা ভুলে যাচ্ছি এবং অন্যান্য খাদ্য সামগ্রীর কথা। রমজান মাসটা মোটামুটি ভালোই ম্যানেজ করা হচ্ছিল। আমি লক্ষ্য করেছি যে কয়েকটা পণ্য বাদে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল ছিল, যেমন বেগুন, লেবু এবং খেজুর বাদে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল ছিল, যেমন সয়াবিন তেল, চিনি, ডাল ইত্যাদি, এবং আটা, ময়দা, চাল, যেগুলো মূল এবং ডিম। তো এগুলো স্থিতিশীল ছিল, কিন্তু এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে জ্বালানি তেলের দাম বাড়েনি, কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছে। সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না। তো এখানে থাকতে পারে যুদ্ধের প্রভাব, কিন্তু প্রভাবটা এত দ্রুত পড়বে কেন সেটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে সরকারের যে রিজার্ভ আছে, জ্বালানি রিজার্ভ, সেই ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা আছে। মানুষ হয় কি সরকারি তথ্য খুব বিশ্বাস করে না, এরকম একটা মানে প্র্যাকটিসের মধ্যে আমরা আছি। কারণ হাসিনা সরকারের আমলে অনেক তথ্যই বিকৃত করা হতো, বিশেষ করে অর্থনীতি সূচক সংক্রান্ত, সেগুলো পরে ধরাও পড়েছে। যেমন খেলাপি ঋণ লুকানো হতো কৌশল করে। তারপর হচ্ছে মূল্যস্ফীতি বাড়লেও সেটা প্রচার করা হতো না, মূল্যস্ফীতি কমিয়ে দেখানো হতো, এইসব ঘটেছে। তো যাই হোক, এখন মানে গণতান্ত্রিক শাসনামলে স্বচ্ছতার সঙ্গে এগুলো হওয়া উচিত। আরেকটা হলো যে মানে সরকারকে মানে মাথা ঠান্ডা রেখে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা। যেমন ফ্যামিলি কার্ডের কথাই বলি, ফ্যামিলি কার্ড সরকার বলেছে 4 কোটি ফ্যামিলি কার্ড। এটা ঠিকই আছে যে পুরো মেয়াদে এটা করা হবে, ধাপে ধাপে। এখন পাশাপাশি কৃষক কার্ড এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি, সামনে বাজেটও আছে। তো এগুলো কিভাবে কোত্থেকে হবে সেটা কিন্তু একটা বড় বিষয়। আর আমাদের একই সঙ্গে রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। রিজার্ভ পরিস্থিতি এখন মোটামুটি স্বস্তিকর, খুব স্বস্তিকর না। IMF-এর পদ্ধতি অনুযায়ী হচ্ছে $30 বিলিয়ন, আর আমাদের পদ্ধতি অনুযায়ী $35 বিলিয়ন। তো এখন আমাদের যদি আমদানি বাড়ে
আমদানি বাড়লে কিন্তু রিজার্ভ পরিস্থিতির অবনতি ঘটবে। আমদানি খারাপ ছিল বলে রিজার্ভ পরিস্থিতি ভালো ছিল, মানে রিজার্ভ পরিস্থিতি অনেক সময় ইতিবাচক অবস্থা প্রকাশ করে না। তো যাই হোক, এখন আমাদের যদি ভালো হয় যদি যুদ্ধটা দ্রুত শেষ হয়। ট্রাম্প সাহেব এক ধরনের ইঙ্গিত দিয়েছেন, আমরা জানি না কি ঘটবে, কিন্তু উনি আবার এইসবও বলে রাখছেন যে হরমুজ প্রণালী দখল করতে হবে। ইরানের একটা দ্বীপ আছে যেখান থেকে 94% ক্রুড অয়েল আসে, এরকম খবর পাওয়া যাচ্ছে। ওই দ্বীপ ওনাকে দখল করতে হবে, তাহলে ইরান সরকার কুপকাত হবে ইত্যাদি। তো এখন কি দাঁড়াবে আমরা জানি না। এখন বাইরের বিষয়ে আমরা কতখানি বাইরের বিষয়টা হ্যান্ডেল করতে পারবো এই প্রশ্ন তো আছে। তবে সরকারকে দক্ষতার সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি ফ্যাক্টরগুলো সামাল দিতে হবে। সাদাত হোসেন সেলিম, দেখুন, এখানে 50 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। 50 জনের মধ্যে 41 জনের নতুন। আমরা তাদেরকে একটু সময় দিতে চাই, বা আমাদের সবাই মানে তাদের কিছু সময় দেওয়া দরকার। এই সময়ের মধ্যে তারা তাদের দক্ষতা অর্জন করবে এবং প্রধানমন্ত্রী 180 দিন বেঁধে দিয়েছেন। হ্যাঁ, কিছু আপনার অস্বস্তিকর সিদ্ধান্ত যেটা আমাদেরকে বিব্রত করে, এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে আসলে আমরাও বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছি। এখন আমরা সড়কে চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা একেবারে বদ্ধপরিকর। এখন আপনার সমঝোতা চাঁদা, আর আপনার সমঝোতা করেও আপনার টাকাটা নেওয়া হবে কেন? রাস্তাঘাটে যে আমরা প্রকাশ্যে এখন পর্যন্ত চাঁদাবাজি দেখি, এটাকে তো বন্ধ করতে হবে। এই চাঁদাবাজিটা বন্ধ করলে জিনিসপত্রের দাম আরও কমে আসবে। যদিও এই রমজানের মধ্যে স্বস্তিকর একটা বিষয় যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শসা, বেগুনি, এগুলোর মতো মানে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু দাম সেভাবে বাড়ে নাই, দামটা স্থিতিশীল আছে। আবার এই যে একটা যুদ্ধের কারণে যে আমাদের বিদ্যুতের একটা সংকট অথবা গ্যাসের একটা সংকটের মধ্য দিয়ে আমরা এখন পর্যন্ত সেইভাবে লোডশেডিংটা করছি না, এটা একটা ভালো দিক। কিন্তু আপনার চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে তো সরকার কঠিন অবস্থানে যাবে এবং তারা ঘোষণা করেছেন যে অপারেশন ক্লিন হার্টের মতো তারা অপারেশন করবে। যদিও আমরা অপারেশন ক্লিন হার্টের পক্ষে নই, অপারেশন ক্লিন হার্টটা ঠিক সেইভাবে না করে আমরা পুলিশকে আরও বেশি সক্রিয় করে কিন্তু আপনার এই মানে এই সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা নির্বাচনী সময় কথা দিয়েছিলাম যে জিরো টলারেন্স থাকবে আপনার ইয়ের ব্যাপারে, চাঁদাবাজি এবং মাদকের ব্যাপারে। এখন আমাদের পক্ষ থেকে জিরো টলারেন্স থাকলেও আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঠিক সেইভাবে সহযোগিতা এখন পর্যন্ত পাচ্ছি না। প্রশাসনের হয়তো জনবলের অভাব আছে, গাড়ির অভাব আছে ইত্যাদি কারণে, কিন্তু আমরা এই জিনিসটাকে একদম সমূলে মূলোৎপাটন করতে চাই। দুর্নীতিকে আমরা একদম মূলোৎপাটন করতে না পারলেও দুর্নীতিকে আমরা লাগাম টেনে ধরতে চাই। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে বিএনপি যত মানে এমপি আছেন তাদের সবাই ঘুম হারাম হয়ে গেছেন, মন্ত্রীদের ঘুম হারাম হয়ে গেছেন। তারা কেউ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চেষ্টা করছেন, কেউ আপনার মাদকের আড্ডায় চলে গিয়ে সেখান থেকে চেষ্টা করছেন। অর্থাৎ মানে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে একটা জোরালো পদক্ষেপ নিচ্ছেন, আমরা সবাই মিলে সেরকম একটা জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নিলে এটার একটা ভালো দিক আছে। এখন একটা মানে গ্রামগঞ্জে একটা বাজার যদি ইজারা হয়, বাজারের একটা রিজার্ভ রেট আছে ধরেন 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা ওনারা যখন টেন্ডার দেয় সেটার দাম পড়ে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা, এবং যিনি টেন্ডার পান তিনি সেটা আবার আরও 1.5 লক্ষ টাকা লাভ দিয়ে আরেকজন মধ্যস্বত্বকারের কাছে বিক্রি করে দেন। তো এই টাকাটা 1 লক্ষ টাকার জায়গায় যে বাজারটা 5 লক্ষ টাকা কেনা বেচা হয়, তখন কিন্তু যিনি বাজারে নিলাম নিয়েছেন, ডাক নিয়েছেন, তিনি কিন্তু এই টাকাটা উসুল করার চেষ্টা করছেন। এতে করে কিন্তু ভোক্তাদের সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি বা এটা সব জায়গায় বলার চেষ্টা করছি, এই যে 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এটা পৌরসভা যে ইজারা নেয় অথবা একটা জেলা পরিষদ ইজারা নেয়, এটার পরিমাণ কিন্তু খুব বেশি নয়। ইচ্ছা করলে আমরা ট্যাক্স কালেকশন করে, আমরা একটা ভ্যাট কালেকশন করে, আমরা কিছুতা সাধন করে এই কাজগুলো কিন্তু আমরা নিতে পারি, আমরা জনগণকে স্বস্তি দিতে পারি। এটা যদি হয় তাহলে অনেকাংশেই কিন্তু বিভিন্ন রকমের যে দুর্নামগুলো আছে, এটা যে কোনো সরকারের যে দুর্নামটা হয় এবং এই দুর্নামটা মানে কমানো যায়। বাংলাদেশে আমার ধারণা কমপক্ষে 1 থেকে 1.5 কোটি লোক আপনার ট্যাক্সের আওতায় আসা উচিত। এখন 40 থেকে 50 লক্ষ লোক আপনার টিন সার্টিফিকেট করে, তারা বিভিন্ন কারণে অনেকে মনে করে বিপদ না, বিপদটাকে সিস্টেমটাই এমন, মানে সেই বিপদটাকে আরো আর একটু যেমন ধরেন যিনি ট্যাক্স দেন 1 বছর দিলেন, পরের বছর যদি তার বিজনেস খারাপ হয় এবং তিনি যদি কম দেখেন, ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা মানতে রাজি না। এই যে এটার ব্যাপারে যদি প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট সহ তিনি যদি প্রমাণ করতে পারেন যে তার ব্যবসাটা ভালো হচ্ছে না, তাহলে তো বিনা শর্তে বিনা
প্রশ্নের আপনার এনবিআর জিনিসটা গ্রহণ করা দরকার। এখন 45 থেকে 50 লক্ষ লোকের টিন সার্টিফিকেট আছে, 15 থেকে 15 লক্ষ বেশি লোক রিটার্ন সাবমিট করে না। এবং রিটার্ন সাবমিট করতে আমরা যাদেরকে শত কোটি টাকার মালিক মনে করি, এবং আর্থিক অক্ষেই যারা শত কোটি টাকার মালিক, আমরা নির্বাচনের হলফনামায় দেখি যে তারা 5-10 লাখ টাকা, 20 লাখ টাকা বা 1-1.5 কোটি টাকা তাদের মালিকানা দেখা যাচ্ছে। তাদের কাছে 10টা গাড়ি ব্যবহার করা হয়, কিন্তু তারা আইনের ফাঁকফোকড় এবং ট্যাক্সের ফাঁকফোকড় দেখে দেখা যাচ্ছে যে একটা গাড়িও তাদের নেই। একটা গাড়ি হয়তো তার স্ত্রীর নামে, একটা গাড়ি তার কোম্পানির নামে, একটা গাড়ি তার ম্যানেজার নামে। ট্যাক্স ব্যবস্থাপনাটাকেই একদম ঢেলে সাজাতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণ বিদেশগামী যাত্রীরা যায়, অনেকে বেড়াতে যায়, অনেকে করতে যায়। এই যে বিজনেস ক্লাসে যারা টিকিট করে যায়, আমি একবার এমডিআর চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনি অন্তত তাদের ট্যাক্স ফাইলটা দেখেন, তাদের ট্যাক্স ফাইলটাতে কী আছে, তাদের মধ্যে আর্থিক ব্যবস্থাপনা আছে কি না। এটা কিন্তু ওনাদেরকে বলেই সারা, কিন্তু ওনারা কিন্তু এটাকে খুব একটা পাত্তা দেয় না, অথবা ওনারা এই জায়গায় হাত দিচ্ছেন না। আমি আমার একটা খারাপ অভিজ্ঞতার কথা বলি। আমাদের উপজেলায় একটা মাছ বাজার আছে, এই মাছ বাজারের রিজার্ভ রেট হলো যে 30 লক্ষ টাকা। তাহলে 30 লক্ষ টাকা যদি কেউ টেন্ডার দেয় এবং পায়, তাহলে কিন্তু ভোক্তারা ওই পরিমাণেই ট্যাক্স দিতে পারে। এটা একজনের টেন্ডার সাবমিট করলো 91 লক্ষ টাকা। এবং আমি তখন প্রশাসনকে বললাম যে এই ভদ্রলোকের 91 লক্ষ টাকার আর্থিক সঙ্গতি কী আছে, উনি কি ইনকাম ট্যাক্স দেয় কি না, এবং ওনার ব্যাংক স্টেটমেন্টটা দেখার জন্য একজন চাইলেই 30 লক্ষ টাকার বাজার 91 লক্ষ টাকা ডাকবে, সেখান থেকে উনি 2 কোটি টাকা আদায় করবে। এই আদায়টা কিন্তু আমাদের ভোক্তাদের উপর পড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এইসব ব্যাপারও কিন্তু আপনার এনবিআরের যথাযথ ভূমিকা আমরা দেখতে চাই, এবং আমরা এই জিনিসগুলো কিন্তু সংসদে আমরা তুলব। আমরা আমাদের চলার পথে যে সমস্ত অসঙ্গতি দেখতেছি, চলার পথে আমরা যেটা মনে করছি যে এই জিনিসগুলো আরেকটু ভালো করা যায়, আরেকটু সুন্দর করা যায়, প্রশাসনকে আরেকটু সক্রিয় করা যায়, এই জিনিসগুলো আমরা তুলে ধরবো। আমরা তো যেহেতু সরকারি রাজনৈতিক দলে আছি, আমরা এতদিন পর্যন্ত 17 বছর পর্যন্ত আমরা সরকারের বিরোধিতা করে এসেছি। সেখানে এখন তো আমাদেরকে দায়িত্বশীল আচরণ করে আমরা কিন্তু জনগণকে স্বস্তি দিতে হবে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মিস্টার হাসান মামুন, জাস্ট 1-1.5 মিনিট 2 মিনিট ক্লোজ করবার জন্য। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এবং যেটা বলছিলেন উনি যে দীর্ঘদিন অপোজিশন হিসেবে দায়িত্ব রোল প্লে করেছে, এবং অপোজিশন হিসেবে তাদের ভূমিকাটা তো খুবই কষ্টকর ছিল। ধারাবাহিকভাবে নির্যাতন নিপীড়নের ভেতর দিয়ে যেতে হয়েছে। তো বিএনপির দলীয় অবস্থায় মনে হয়, অনেকে বলছে যে তারেক রহমান সাহেব যে উচ্চতা থেকে সব কিছু দেখছেন, দল হয়তো সেটাকে ক্যারি করতে পারছে না, বা পারবে কতটা, এই প্রশ্ন আছে। এই একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো সেটা একটা সংগ্রামের জায়গা বিএনপির। তারেক রহমান সাহেবের কর্মসূচি, যেমন ফ্যামিলি কার্ডটা ডিস্ট্রিবিউশনটা কতখানি সঠিকভাবে হবে, এই প্রশ্ন কিন্তু সরকারের ভেতর থেকেই তোলা হচ্ছে। যেটা উনি বললেন যে এক ভদ্রমহিলা জয় বাংলা স্লোগান দিয়েছে ইত্যাদি। তো এবং কৃষক কার্ডও, এই ডেলিভারি সিস্টেম কিন্তু যদি সঠিকভাবে না হয়, এটা এবং পলিটিসাইজেশন না হয়, জি, এবং পাশাপাশি এর যদি অর্থ সংগ্রহ, অর্থ নির্বাহ, এটা যদি ঠিকমতো না হয়, এই রকম কর্মসূচি মাঝখানে ঝুলেও যেতে পারে। তো ফলে আমি মনে করি যে এগুলো একটু বেশি উচ্ছ্বাস দমন করে, বরঞ্চ সঙ্গতিপূর্ণভাবে, অর্থাৎ রাজস্ব এবং মুদ্রানীতি দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করে সরকার পরিচালনা করা খুবই জরুরি। মূল্যস্ফীতি নতুন করে আবার বাড়ছে, যুদ্ধের মধ্যে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে, এটা কিন্তু সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আর একটা বলতে চাই যে এই যে গণ অভ্যুত্থান যেসব দেশে হয়েছে, যেমন নেপালে, শ্রীলঙ্কায়, দূরে যদি নাও যায় দক্ষিণ এশিয়ায়, সেসব দেশে কিন্তু দুর্নীতি একটা বড় জায়গা, মানুষের আগ্রহের জায়গা হয়েছে। সবখানেই দুর্নীতির অভিযোগ, এবং পুরনো রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যাত হয়েছে দুর্নীতির কারণে। তারা কোনো সংস্কার করতে পারেনি, তারা জনকল্যাণে ভূমিকা রাখতে পারেনি, শ্রীলঙ্কাতে, নেপালে। তো এইখানে তো এটা একটা সীমাহীন পর্যায়ে চলে গিয়েছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। প্রতিষ্ঠান গড়ে তোলা, দুর্নীতি বিরোধী পদক্ষেপ রাখা এবং জনকল্যাণে নিয়োজিত হওয়া, পাশাপাশি হচ্ছে পলিটিক্যাল টলারেন্সটা মেনটেন করে যাওয়া। একটা বড় বিরোধী দল এসছে, তাদেরকে ফেস করা এবং তাদেরকে ব্রিলিয়ান্টলি ফেস করা, পার্লামেন্টের বাইরে, সবখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা তারেক রহমান সাহেব এবং তার দলের জন্য আমি মনে করি যে বড় একটা চ্যালেঞ্জ। 30 সেকেন্ডসে
না, আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমরা তৈরি আছি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আছে। সরকারি কেনাকাটা যে দুর্নীতি, সেই দুর্নীতিটাকে সবচেয়ে বেশি লাগাম টেনে ধরতে হবে। সরকারি কেনাকাটার মধ্যে ব্যাপক দুর্নীতি হয়, স্বাস্থ্য খাতে কেনাকাটার মধ্যে দুর্নীতি হয়, তারপরে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে, রোডস অ্যান্ড হাইওয়েতে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির জায়গাগুলোকে হাত দিতে হবে আমাদেরকে, দুর্নীতির জায়গাগুলো হাত দিতে হবে, তীক্ষ্ণ নজরদারি করতে হবে এবং এই নজরদারির মাধ্যমে দুর্নীতির লাগামটা টেনে ধরতে হবে। দুর্নীতির একেবারে মূল উৎপাদন করা যাবে না, কিন্তু লাগামটা টেনে ধরে এটাকে একটা জায়গায় জিরোতে নিয়ে আসতে হবে। আমরা আগে দেখেছি যে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কিন্তু ফেলে রাখা হয়েছে, এর প্রয়োজন নাই সেই যন্ত্রপাতি কেনা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি, স্বাস্থ্যখাতে বেশি, রোডস অ্যান্ড হাইওয়েতে সবচেয়ে বেশি। এই সব জায়গাগুলোতে চিহ্নিত করে দুর্নীতির লাগামটা টানতে হবে এবং এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে ওনার জিরো টলারেন্স। আমরা এটা দেখতে চাই, ওনার জিরো টলারেন্স। ইতিমধ্যেই তিনি তার চলনে বলনে আচরণে তিনি কিন্তু মানে একটা মেসেজ দিয়ে ফেলেছেন সবাইকে। কিন্তু আমরা তো এখন অনেক মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে করি, তারা কিন্তু খুব দৌড়ের উপর আছেন। এই দৌড়ের উপর রেখে যদি আমরা মানে অন্তত রাষ্ট্রটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, তাহলে সেটা আমার মনে হয় জনগণ আমাদের পক্ষেই থাকবেন। মিস্টার হাসান মামুন এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং রাষ্ট্রপতির ভাষণ, আমরা আমাদের শুভকামনা জানাই যে বিগত দিনে আমাদের সংসদকে ঘিরে যে অভিজ্ঞতা, গণতন্ত্রের চর্চার নামে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আমরা একটা পরিবর্তন দেখতে চাই। প্রধানমন্ত্রীর আচরণে এবং কথাবার্তা এবং একই সঙ্গে যেটাকে তিনি সঞ্চারিত করবার চেষ্টা করছেন তার দল এবং মন্ত্রী বর্গের উপরে, সংসদ সদস্যদের উপরে, সেটা কতটা সাস্টেনেবল হবে সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু চেষ্টাটা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। তবে আমার এক অতিথি বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা একটু ধীরে সুস্থে হওয়াটাই ভালো, কারণ অনেক চ্যালেঞ্জ সামনে, অনেক একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই যাত্রা শুরু। কাজেই কেবলমাত্র উচ্ছ্বাস আর অঙ্গীকারের মধ্যে ভর করে থাকলে চলবে না, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিলে হবে না। ধীরে সুস্থে এবং যেটা টেকসই সেরকম সিদ্ধান্ত যেন তারা গ্রহণ করেন। বাংলাদেশের বাস্তবতা শুধুমাত্র বাংলাদেশের ওপরেই নির্ভর করে না, এর একটা আঞ্চলিক বাস্তবতা আছে, বৈশ্বিক বাস্তবতা আছে, সেটা মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে যে রাজনৈতিক চ্যালেঞ্জ সংসদে যারা আছেন, তারা সংসদের ভেতরে এবং বাইরে যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, যারা এই নির্বাচনে ছিলেন না তারাও হয়তো চ্যালেঞ্জ ছুড়বার চেষ্টা করবেন বা রাজনীতিতে ফেরত আসবার চেষ্টা করবেন, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে দুটো শক্তিই কিন্তু রাজপথে বেশ শক্তিমান। তারা অনেক সময় রাজনীতির যে ইতিবাচক ব্যাকরণ সেটা মানেন না বা মানতে চাইবেন না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।